আবারও ফিরে এলাম সবার প্রিয় রোদের লাহাপুর রোদ শুভ্র প্রেমকথন সিজন 2 গল্প নিয়ে। জাপানিজ নাম্বারগুলো কেমন হয়? চ্যাংপ্যাং টাইপ? আমি উত্তর দিলাম না। নাম্বার আবার চ্যাংপ্যাং হয় কি করে? ইংলিশ ডিজিট তো সব দেশে একই রকম। 1 ইজ অলওয়েজ 1। আমি দীর্ঘশ্বাস ফেলাম। আমার জীবনের দীর্ঘশ্বাসের লিস্টটা আরও একটু ভারী হলো। ভারী করে যখন মামার বাসায় পৌঁছলাম তখন গোধূলি হানা দিচ্ছে পায়ের কাছে। হেমন্তে ঝরা পাতার স্তূপ হয়ে আসে গেটের পাশে। আমি দুরু দুরু বুক নিয়ে সিঁড়ি পেরুলাম। অনিশ্চয়তা আর আতঙ্কে শুকিয়ে এলো গলা। মামানি কি খুব রেগে আছে? অভিমান করেছে? কথা বলবে তো আগের মতো? যদি না বলে? শুভ্র ভাইয়ের মতোই নির্লিপ্ত ব্যবহার করে তখন কি হবে? বন্ধুরা, আপনারাই বলেন, যদি মামানিও শুভ্র ভাইয়ের মতোই আগের মতো যদি ব্যবহার করে তাহলে রোদের কি অবস্থাটা হবে? তো বন্ধুরা, চলুন আমরা দেখি কী হয়। তখন কি হবে? সময়ের সাথে সাথে আতঙ্ক আরও বাড়তে লাগলো। হৃৎপিণ্ডটা পাখা ঝাপটাতে লাগলো পাগলাটে পাখির মতো। মনে মনে সৃষ্টিকর্তার নাম আওড়াতে আওড়াতে কলিং বেল চাপলাম। একবার, দুইবার, তিনবারের মাথায় মামার দরজা খুললেন। হয়তো ঘুমাচ্ছিলেন। এলোমেলো ছড়িয়ে থাকা চুলগুলো হাত খপা করতে করতে আমার দিকে চেয়েই থমকে গেলেন। অবাক চোখে চেয়ে রইলেন আমার মুখের দিকে। মামার চাহনি দেখে গলার শুকনো ভাবটা তালুতে এসে ঠেকল। অসহায় মুখে দাঁড়িয়ে রইলাম। এতদিন বাদে মামানিকে কি বলে সম্ভাষণ জানাবো বুঝে উঠতে পারলাম না। মামানি অবশ্য আমাকে অত ভাবনা চিন্তার সুযোগও দিলেন না। বরাবরের মতোই উদ্বিগ্ন কণ্ঠে বললেন, চেহারার কি হাল করেছিস রে রোদু? মায়ের অসুখ বলে খাওয়া দাওয়া বাদ দিলে চলবে? শুকিয়ে তো একদম কঙ্কাল হয়ে যাচ্ছিস। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন সবসময়। আমি চোখ তুলে চাইলাম। এত কিছুর পরও এই মায়াময়ী রমণীর অকৃত্রিম অকৃপণ ভালোবাসায় ভিজে এলো বুক। মামানিকে শটান জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ মামানি, ইউ আর দ্য বেস্ট মামানি ইন দ্য ওয়ার্ল্ড। মামানি হেসেই ফেললেন। পিঠে হাত বুলিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালেন মাথায়। কিশোরীর মতো উচ্ছল কণ্ঠে বললেন, জানিস রুদু, কলকাতা থেকে দুটো একই রকম সিল্কের শাড়ি কিনেছি। একটা তোর আর একটা আমার। তোর মামু এই নিয়ে আমায় কত কথা শোনালো জানিস তুই? তার কথা হলো, শাড়ি তো শাড়ি, ময়মনসিংহের মানুষ কি শাড়ি পরছে না? তার জন্য কলকাতা থেকে কিনতে হবে কেন? আমি হেসেই ফেললাম। আমার দুশ্চিন্তা, মন খারাপ সব কর্পূরের মতো উড়ে গেল। মামানিকে আরও একটু গভীরভাবে জড়িয়ে ধরে বললাম, আজ তোমায় একটু ছাড়তে ইচ্ছে করছে না। তুমি এত মামা কেন মামানি? মামানি হেসেই ফেললেন। দুই হাতে জাপটে ধরে বললেন, আমি তো তোর মাই। আমার দুইটা বাচ্চা। আমি আদুরে শশক ছানার মতো মামানের বুকে মুখ গুজে রইলাম। মামানের বুকে ছোট্ট শিশুটির মতো প্রশ্রয় পেয়ে কোথা থেকে এক মুঠো কান্না ছুটে এলো বুকে। চোখের কোণা বেয়ে টপটপ দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতদিনকার জ্বালাপোড়নে এই আদরটুকুই যেন দরকার ছিল আমার। ঠোঁট উল্টে আহ্লাদি হয়ে বললাম, আই মিস ইউ মামানি। মামানি হেসেই ফেললেন। আনন্দে তার চোখ দুটো টলমল করে উঠল। কণ্ঠে একরাশ আদর নিয়ে বললেন,
কি অবস্থা বলো দেখি? ছেলে মেয়ে দুজনেই বলছে মিস ইউ। তোদের এত ভালোবাসা আমি রাখবো কই রে রদু? আমি উত্তর দিলাম না। মামানি আমায় নিয়ে সোফায় বসলেন। আমি অধৈর্য কণ্ঠে শুধালাম, মামু এখন কেমন আছে? ডাক্তার কি বললেন? মামানি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত লম্বা জার্নি করেই দুর্বল হয়ে পড়েছেন। তোর মামু শুভ্রকে বলেও ছিল দরকার নেই, ভালো আছেন। কিন্তু কে শোনে কার কথা? বাপের থেকেও দু কাঠি উপরে আমার ছেলে। এত জেদ ছেলেটার। আমাদের জন্য টিকিট করে রেখে তবেই গিয়েছে। কয়েকটা টেস্ট করিয়ে রিপোর্ট দেখলাম। ডাক্তার বলল তেমন কোনো রিস্ক নেই। ডাক্তারের পরামর্শ মতো চললেই আলহামদুলিল্লাহ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পর মুহূর্তেই কপাল কুঁচকে চাইলাম, তোমরা সকালে ফিরেছো, ফিরে কিছু খেয়েছো? মামানি হাসার চেষ্টা করে বললেন, এতটা এসে আর শরীর সায় দেয়নি, এখনই রান্না বসাবো। তুই কি খাবি বল? আমি ঘড়ির দিকে চাইলাম। ঘড়ির কাঁটায় শেষ গোধূলির সাক্ষ্য। কিছুক্ষণ পরই আজান পড়বে। আমি অবাক হয়ে মামার দিকে চাইলাম। চাপা একটা অপরাধ বোধে ছেয়ে গেল মন। নিজের উপরেই থমথমে এক রাগ নিয়ে বললাম, সন্ধ্যা হতে চললো, এখনো খাওনি তোমরা? এইভাবে খেলে শরীর টিকবে কিভাবে? তুমি চুপ করে বসো তো। এই অভুক্ত ক্লান্ত শরীরে খবরদার রান্নাঘরে একদম যাবে না। আজ আমি রান্না করব। বাসায় কোনো বাজার টাজার আছে? মামানি উত্তর দিলেন না। আমি ঝটপট রান্নাঘরে গেলাম। রান্নাঘরে সিঙ্কে ধুলোর আস্তরণ, জলের দাগ, 10-12 দিনের নিতান্তই অব্যবহারে রুগ্ন চারপাশ। বুঝলাম রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। ফ্রিজ খুলে বাজারের অবস্থা দেখতে দেখতে বললাম, কাল সকালে ভাইয়াকে দিয়ে খাবার পাঠাবো আমি। তুমি কিন্তু একদম রান্নাবান্নায় হাত দেবে না। জার্নি টার্নি করলে তোমার শরীর কত খারাপ হয় আমি কি জানি না মনে করছো? মামানি এবার উঠে এলেন। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, হয়েছে, আর পাকনামো করতে হবে না। এসব করতে অনেক সময় লেগে যাবে, আমি পারবো। তোর মা বাসায় একা না? রাফিয়া আছে, রাতে রান্না করে এসেছি, একটু দেরি হলেও সমস্যা নেই। রাখ তো তুই এসব, দুটো ভাত ডাল সিদ্ধ দিলেই হয়ে যাবে। পাশে এসে বসতো, একটু গল্প করি। আমি সরু চোখে চাইলাম, আগে তো কখনো ভাত ডাল সিদ্ধ খেতে না মামানি। মামানি হেসেই ফেলেন। পর মুহূর্তেই প্রগাঢ় এক মন খারাপে সেই গেল মুখ। অসহায় চোখে চেয়ে বললেন, আমার ছেলেটা ওখানে কিভাবে আসে কি জানে। খাওয়া দাওয়া নিয়ে খুব রুচিশীল আমার ছেলেটা। জেনতেন খাবার তার রুচে না। বাসাতে কেমন করে দেখিস না, ওখানে না জানি কেমন আধা সিদ্ধ বিশ্রী খাবার খেতে হচ্ছে। এসব মনে পড়লে আর রান্নাবান্নায় মন পায় না রে আমার বাচ্চাটা। আমি হাসলাম। পাতাহীন কণ্ঠে বললাম, বাচ্চা বাচ্চা করো না তো। তোমার ছেলে আর সেই বাচ্চাটি নেই মামানি। ঠিক সময় বিয়ে করালে 2 বাচ্চার বাবা হয়ে যেত। এত বছর ভার্সিটি হলে থেকেছে। হলে ছাত্রদের পাকস্থলী শক্ত হয়। ওসব নবাবী চাল শুধু তোমার সাথেই দেখায়। ভার্সিটি হলের খাবার কত জঘন্য হয় জানো না? মামানি হাসতে গিয়েও দীর্ঘশ্বাস ফেললেন। চোখ মুখ কুঁচকে বললেন, হ্যাঁ রে, ওখানকার মানুষ নাকি সাপ বিচ্ছুও খায়। মামানির মুখের অভিব্যক্তিতে হুহা করে হেসে উঠলাম আমি। বহুদিন পর হাসতে হাসতে চোখে জল এলো আমার। তারপর বললাম,
তোমার ছেলেকে জিজ্ঞেস করতে পারো না সে সাপ বিচ্ছু খায় কি না? মামানি বোধহয় একটু মন খারাপ হলো। স্নার মুখে বললে না জিজ্ঞেস করব? কত কথা জিজ্ঞেস করি, একটা কথারও উত্তর দেয় না, শুধু বলে ভালো আছি। আমার ছেলেটা কেমন পাল্টে গিয়েছে রে রদু, চুপচাপ থাকে। তোর মামুনা বুঝালেও আমি বুঝি। আমার রকচটা উচ্ছল ছেলেটা আর আগের মতো নেই, কোনো কিছুতেই আগের মতো রাগ নেই, অভিযোগ নেই, জেদ নেই। আগে কত বকতাম, এখন মনে হয় আগেই ভালো ছিল। রাগ করতো, জেদ করতো, জ্বালাতো, কত কথা বলতো, আমার প্রাণটা ভরে যেত। হঠাৎ এত দূরের কেন হয়ে গেলাম? শুভ্রর কি মায়ের প্রতি খুব অভিমান? ভাবলেই কেমন অস্থির অস্থির লাগে আমার। আমি মনোযোগ দিয়ে সবজি কাটছিলাম। মামানির কথায় স্থির হয়ে গেল হাত। মামানির দিকে এক পলক চেয়েই চোখ ফিরিয়ে নিলাম। অন্যমনস্ক অপটু হাতটা আবারও চলতে লাগলো ধীরে ধীরে। খাখা নিস্তব্ধ রান্নাঘরটা বড় বিষাক্ত ঠেকল। বুকে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। কার কতটুকু দোষ, কার কতটুকু অভিমান ভাবতে ইচ্ছে হলো না। বিশ্রী বিষাদে সেই গেল মন। খুব সত্য কথন মনটা ফিসফিসিয়ে বলল, বিষণ্ণ সন্ধ্যাটা কেবল তোমার নয়, এই সন্ধ্যায় অসংখ্য ভাগ, টুকরো টুকরো অসংখ্য মন খারাপ। একমাত্র ছেলের কথা ভাবতে ভাবতেই বুঝি আষাঢ়িয়া আকাশের মতোই অন্ধকার হয়ে গেল মামানের মুখ। বিষণ্ণ চোখ দুটো মেলে কে জানে কোথায় চেয়ে রইলেন। দীর্ঘক্ষণ পর বহু দূর থেকে ভেসে এলো তার উদাস কণ্ঠস্বর। শুভ্রর অ্যাডমিশনের 2 মাস আগে হঠাৎ টাইফয়েড ধরা পড়ল শুভ্রর। সেই সাথে গুটি বসন্ত। এত অসুস্থ হয়ে পড়ল ছেলেটা, বিছানা থেকে উঠে বসতে পারে না, শুয়ে থাকাও মুশকিল, সারা শরীর ব্যথা। প্রায় 1 মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। ডাক্তারদের কথায় ভয় পাই, টেনশনে রাতে ঘুম হয় না। একটা মাত্র ছেলে, আমার যদি কিছু হয়ে যায় কি করব আমি? কিন্তু ছেলে সেদিকে খেয়াল নেই। আমি অবাক হয়ে দেখি, সারা গায়ে এমন অসহ্য যন্ত্রণা নিয়ে ছেলে বই হাতে বসে আছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, মাথা ভার, গায়ে 1000 টন ব্যথা, মাঝে মাঝে খিঁচুনি হচ্ছে, অথচ শুভ্র বই হাতে পড়ার চেষ্টা করছে। আমি ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি, বলি পড়াশোনা অনেক হবে, আগে জীবন বাঁচা। বেঁচে না থাকলে বুয়েটে পড়ে কী হবে? তোর ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না। শুভ্র বিরক্ত হলো, রাগারাগি করে। আমার ছেলেটাকে আমি কঠিন পরিশ্রম করতে দেখেছি, হতাশ হতে দেখেছি, কিন্তু কখনো ভেঙে পড়তে দেখিনি। অসুস্থতার জন্য এত শখের বুয়েটে যখন ভর্তির সুযোগ হলো না, তখনও ছেলেটা কত শক্ত ছিল। একদিনের জন্য বলেনি আম্মু আমাকে দিয়ে হবে না, আমি পারছি না। অথচ সেই দিন সে আমায় ফোন দিয়ে বলছে, আম্মু আমাকে দিয়ে হবে না, আমি আর পারছি না। কথাটা শুনি আমার দুনিয়াটা শূন্য হয়ে গেল। বুঝে গেলাম আমার ছেলেটা ভালো নেই। আমার এত শক্ত ছেলের কি হয়ে গেল? আমার খাবার গলা দিয়ে নামে না রে দাদু, আমি ঘুমোতে পারি না। আমার ছেলে একা বিদেশে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, অসহায়ের মতো মাকে খুঁজছে। আমি তো আমার ছেলের কাছেই নাই, ওর মাথায় হাত রাখার মানুষ নেই। কথাগুলো বলতে বলতেই হাউমাউ করে কেঁদে উঠলেন মামানি। আমি স্তব্ধ হয়ে চেয়ে রইলাম। ডান হাতটা আপনা আপনি মুখের উপর গিয়ে স্থায়ী হলো। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। এগিয়ে গিয়ে মামানিকে সান্ত্বনা দেওয়ার শক্তি খুঁজে পেলাম না। মামানির কান্নার আওয়াজে ছুটে এলেন মামানি ততক্ষণে মেঝেতে পড়ে বসে আছেন, হাতগুলো থরথর করে কাঁপছে। মামানিকে এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন মামু। কিছুক্ষণ নির্বাক চেয়ে থেকে আমার দিকে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না।
মামু এগিয়ে এসে মামানিকে ধরলেন, টেনে তুলতে তুলতে বারবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি হয়েছে? মামানির কান্না থামল না। অবুঝের মতো বললেন, আমার ছেলে তো ভালো নেই, ওর কষ্ট হচ্ছে, ওকে তুমি চলে আসতে বলো, আমার ছেলেটাকে আমি প্রাণ ভরে দেখি। মামু মামানিকে সোফায় বসাতে বসাতে মৃদু ধমক দিলেন, তোমাকে বলেছে ছেলে ভালো নেই? ছেলেটা পড়তে গিয়েছে, ওকে পড়তে দাও, এমন কান্নাকাটি করে ওকে ডিস্ট্র্যাক্ট করো না তো। মেয়ে মানুষের সবসময় বাড়াবাড়ি। মামানি ক্ষিপ্ত প্রতিবাদ করলেন, তুমি বোঝো কেছো? তুমি আমার ছেলেকে জীবনে বুঝেছ? মামু মামানির তর্কাতর্কির আর কিছুই যেন কানে এলো না আমার। সব কথায় বাষ্প হয়ে উড়ে গেল কানের পাশ দিয়ে। নিজেকে খুব বোঝা মনে হলো। পৃথিবীর সকল মানুষের দুঃখের কারণ মনে হলো। আমি যদি না থাকতাম তাহলেই যেন ঠিক হয়ে যেত সব। মামু ভালো থাকতো, মামানি ভালো থাকতো, আব্বু আম্মু, তাসনিম আপু, শুভ্র ভাই, না জানি আরও কত মানুষ। এত মানুষের মন খারাপের দায় নিয়ে কি বেঁচে থাকা যায়? হাতে থাকা সবজি কাটার চাকুর দিকে একদৃষ্টে চেয়ে রইলাম আমি। সুন্দর ঝকঝকে চাকু। বাম হাতের কবজিতে জলজলে দাগটার উপর আরও একটা দাগ পড়লে কেমন হয়? সাদা মেঝেটা রক্তে রক্তে ভেসে যাক, সবাইকে স্তব্ধ করে গল্পটা এখানেই থেমে যাক, শান্তি পাক পৃথিবী। মামানিদের বাসা থেকে অনেকটা যন্ত্রের মতো ফিরে এলাম আমি। সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমেছে। পথের ধারে টিমটিমে এক রাত বাতি জ্বলছে, সাদা ফকফকা তার আলো। আমার ইচ্ছে হলো রাতবাতির আলোয় পিঠে খুব অন্ধকার কোণাটায় চুপচাপ বসে থাকি। অন্ধকারে কোনো ভয় নেই, মানুষ নেই, কারো জীবনে সমস্যা হয়ে যাওয়ার আতঙ্কও নেই। আছে শুধু নিঃশেষ নীরবতা। বাসায় ফেরার তাগাদা, পুরাতন মানুষদের মুখোমুখি হওয়ার চিন্তাটা মাথায় আসতেই দম বন্ধ হয়ে এলো বুক। বুকের ভেতরটা পাহাড় সম ভারী ঠেকল। উফ, কত দায়বদ্ধতা এই বুকে। পৃথিবী সমান সমস্যা চারদিকে, সবার চোখে বিরক্তি, দোষারোপ। আমার আর কারো বিরক্তির কারণ হতে ইচ্ছে করে না। আমি কি করেছি, কতটা দোষ করেছি? ভাবতে ভাবতে ক্লান্ত আমি। এখন আর দোষী হতে ইচ্ছে করে না, শুধু একটু শ্বাস নিতে ইচ্ছে করে, হাসতে ইচ্ছে করে, সবার সাথে জোর করে ক্ষমা চেয়ে কোথাও একটা হারিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু সবার ইচ্ছে তো পূরণ হওয়ার নয়। কিছু মানুষের ইচ্ছে কেবল ইচ্ছে করার জন্যই হয়। আমার ইচ্ছেটাও ইচ্ছে করার মাঝেই সীমাবদ্ধ থেকে গেল। আম্মু হঠাৎ আপত্তি তুললেন, অত দূরের শহর চট্টগ্রাম মেয়েকে পড়াবেন না। 2 দিনের মেয়ে তার, অত দূরের শহরে কোন কলিজায় রাখবেন তাকে? আমার দুনিয়াটা যেন ঘুরে গেল। যে মুক্তির আশায় ছটফট করছিলাম, সেই আশা মরিচিকার মতো মিলিয়ে যেতেই তীব্র বিষণ্ণতা আর রাগগুলো যেন ফিরে ফিরে আসতে লাগলো। জ্বলে উঠল মস্তিষ্কে সকল স্নায়ু। তবু নিজেকে শান্ত করে অসুস্থ আম্মুকে বুঝালাম, অনেকে অনেক দূর দূরান্ত থেকে পড়তে আসছে মা, আমি তো একা নই। আম্মু শক্ত কণ্ঠে বললেন, চট্টগ্রামের ক্যাম্পাস ভালো না, 75% ছেলে, মেয়েদের সেফটি নেই। আমি হতাশ কণ্ঠে বললাম, এসব বহু আগের কথা আম্মু, এখন আর এসব ভেবে মেয়েদের ঘরবন্দি থাকার সময় নেই। এখন মেয়েরা অনেকটাই এগিয়ে গিয়েছে। এসব খুবই ছেলে মানুষই যুক্তি আম্মু। এসব ঠুকনো যুক্তিকে আঁকড়ে ধরে আমার পড়াশোনাটা থেমে যেতে পারে না আম্মু। আম্মুর কঠোরতা কমল না, আবারও কঠিন কণ্ঠে বললেন, তোকে চট্টগ্রামেই পড়তে হবে কেন? জাহাঙ্গীরনগরে তো এখনও পরীক্ষা হয়নি শুনলাম, সেখানে পরীক্ষা দে। অত দূরে মেয়ে আমি দেব না। যদি কিছু হয়ে যায়, দুর্ঘটনা কি বলে কয়ে আসে?
আম্মু, আমি জাহাঙ্গীরনগরের ফর্মই তো তুলিনি, পরীক্ষা দেবো কী করে? কত মেয়েরা পড়ছে চট্টগ্রামে। কিচ্ছু হবে না আমার আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আম্মু বোঝার চেষ্টা করলেন না। অসুস্থ হওয়ার পর থেকে তার মৃত্যু দুর্ঘটনা নিয়ে বিশ্রী এক ভয় তৈরি হয়েছে। বাজে বাজে স্বপ্ন দেখছেন। তার উপর ছোট ফুপির কান ভারী করে করা কথায় ভয়টা বাড়ছে হু হু করে। কিছুতেই সেই ভয় কাটানো যাচ্ছে না। তবু চেষ্টা চলল। আপু ভাইয়া বাবার নিরন্তর বোঝানোর পর দিন দশেকের সাধনায় চেষ্টাটা সফল হলো। আম্মু রাজি হলেন, কিন্তু সুখ পাখিটা বড় চঞ্চল। ছটফটে তার পদাচরণ। ধরা দিয়েও ধরা দিতে চায় না, কাছে এসেও কাছে আসতে চায় না। এবারও তাই হলো। সুখ পাখিটা হাতের কাছে এসেও দূর দূরান্তে কালো কালো। চট্টগ্রামে ভর্তি হতে যাওয়ার ঠিক আগের দিন টিভিতে একটা ব্রেকিং নিউজ এলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণ। আম্মু আবারও বেঁকে বসলেন। সিদ্ধান্ত পাল্টে গেল। কঠিন কণ্ঠে জানিয়ে দিলেন, মেয়েকে তিনি অত দূর পাঠাবেন না, কোনোভাবেই না। রাতের বাসে যেতে হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে। পড়াশোনা অনেক হবে, মেয়ে হারালে মেয়ে পাওয়া যাবে না। আমি আম্মুকে কি করে বুঝাই? আমি হারিয়ে গিয়েছি, খুব নিষ্ঠুরভাবে হারিয়ে ফেলেছি নিজেকে। আমার দাঁড়ানোর একটা জায়গা দরকার, এক চিলতে মুক্ত আকাশ দরকার। নিজেকে আবারও একটু খুঁজে পাওয়া দরকার, একটুখানি বাঁচা দরকার। বেঁচে থাকা মানেই তো বেঁচে থাকা নয়। এভাবে আর পারা যাচ্ছে না। নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমি আর পারছি না। বাসায় শুরু হলো যুক্তি পাল্টা যুক্তির আসর। রাগারাগি, কথা কাটাকাটিতে দম বন্ধকর অবস্থা। সেই দম বন্ধকর পরিস্থিতিকে আরও বিষাক্ত করে দিতেই আবারও অসুস্থ হয়ে পড়লেন আম্মু। হঠাৎ করে খিঁচুনি শুরু হলো ক্রমাগত বমি। সবাই ভয় পেয়ে গেল। অপারেশনের রোগীর জন্য বমি হওয়াটা এক আতঙ্ক। যে কাজিন ভাইয়া আম্মুর অপারেশনের দায়িত্বে ছিলেন তাকে ফোন করা হলো। ভাইয়া শহরে নেই। এদিকে আম্মুর বমির গতি ক্রমাগতই বাড়ছে। পুরো 2 দিন নির্ঘুম কাটল সবার। ভয়ে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল সবার মুখ। জেদের দিকে থেকে আমি বোধহয় কিছুটা শুভ্র ভাইয়ের মতোই হয়েছি। আদুরে প্রশ্রয়ে সেই জেদ বেড়ে আকাশ ছুঁয়েছে। আমার কিছু চাওয়া মানেই তো বন্ধুরা, রোদের কিছু চাওয়া মানে কি, পরবর্তী পারে আমরা খুব ভালোভাবেই জানতে পারবো। আর আজকের পর্বটি আপনাদের কাছে কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্তত এই রোদ শুভ্র প্রেম কথনের জন্য।